হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ম্যাম আমাদের কথা? হ্যালো, হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি। বেশ বেশ ম্যাম, আমার একটা কথা ছিল, বলছি ম্যাম, হ্যাঁ, এই বলো। আমার এই যে এক্সামটার ব্যাপারে ডাউট আছে, হ্যাঁ, একটু বলো। বলবেন? হুম, হ্যাঁ, বলো, বলো। বলছি। হ্যাঁ ম্যাম, যেগুলো ট্রান্সলেশন আছে মানে E2B, হুম, সেইখানে দেখবেন অনেক কমা কোটেশন এইসব ব্যাপার রয়েছে। হুম। এই ব্যাপারে আমার একটু ডাউট লাগছে, মানে কি করবো জায়গাটা? কোটেশন গুলোকে অ্যাজ ইট ইজ রাখবে। কোটেশনকে ক্যানসেল করবে না। কোটেশন ক্যানসেল করলে কিন্তু কি হয়, একটা কথা বোঝো। কারুর কথা, উক্তি তুমি তুলছো, হুম। তখন সেটা কি ডাইরেক্ট স্পিচ থাকে। এবার যেই সেটা আমরা মানে কোটেশন তুলে দিই, ওটা কি হয়ে যায়? ইনডাইরেক্ট স্পিচ। তো হুম। আমি আনসারটা তো ইনডাইরেক্ট স্পিচে চাইনি। মানে সেটা আচ্ছা। খুব কালে মানে করতে না পারলে আলাদা কথা। হুম হুম। বেস্ট ওয়ে হচ্ছে কোটেশন যেমন আছে অ্যাজ ইট ইজ তেমন ভাবে লেখা। এটা হচ্ছে বেস্ট ওয়ে। আচ্ছা, মানে যেমন আছে সেরকম সাজিয়ে গুছিয়ে ওরকম লিখে দিলাম, কোশ্চেন মার্কের জায়গায় সেইটা কোশ্চেন মার্ক যেমন বসিয়ে। কোয়েশ্চেন মার্ক থাকলে কোয়েশ্চেন মার্ক। এবার কমা দাঁড়িটা সেম হয় না। কি হয় আমাদের বাংলা বা ইংরাজি বাক্যের যে গঠন, যে জায়গাটা সেটা ডিফারেন্ট। যার জন্য কি হয় ইংরাজিতে যে ক্লজ থাকে, ইয়ে থাকে, বাংলাতে আমরা সবসময় সেগুলোকে এবং দিয়ে যুক্ত করলে শুনতে ভালো লাগে না। তাই তখন কিন্তু আমরা কি করি বলতো, আমরা ওগুলোকে ভেঙে ডিফারেন্ট বাক্য করে দিই। তাতে কিন্তু কিছু যায় আসে না। তবে যে বাক্যটাতে কোশ্চেন আছে সেটাকে আমরা কোশ্চেন ফর্মেই রাখতে হবে। আবার ধরো যেটা কোটেশন আছে সেটাকে হুম কোটেশনেই রাখতে হবে। ধরো হুম কেউ বলছে যে বাবু আপনি কোথায় যাচ্ছেন বলে হুম। কোটেশন, তো ওটা যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা ম্যাম, বেশ আরেকটা ম্যাম বলি, ধরুন অল পাস্ট টেন্সে চলছে, ঠিক আছে, হুম। কিন্তু কোটেশনে তো প্রেজেন্ট টেন্স দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে লিখে যেমন দেবো? আছে তেমন, যেমন যখন কনভারসেশন হয় বাদবাকির প্যাসেজটা যেটা রয়েছে সেটা পাস্টে থাকবে, যেটা কোটেশনের মধ্যে আছে সেটাকে আমরা ইয়েতে রেখে দেবো, সেটা আমরা প্রেজেন্টে রেখে দেবো। টেন্স চেষ্টা করবে পুরোটার যে বাক্য যেটা আছে সেই টেন্সেই লেখা। ইনফ্যাক্ট যদি তোমাদের মনে আমার বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে পুরোটা সেফ সাইড, পুরোটা পাস্ট টেন্সে লিখে দেওয়া। এটা হচ্ছে সেফেস্ট। বাট মানে যদি বুঝতে পারো যে কি করে পিএসসি পুরোটা হয়তো পাস্ট টেন্স, মাঝের এক দুটো বাক্য প্রেজেন্ট টেন্স বা কোটেশন সেগুলো প্রেজেন্ট টেন্স, যদি সেটা বুঝে ঠিক মতো করতে পারো খুব ভালো কথা। তারা তত পারফেক্ট নাম্বার পায়। পারফেক্ট মানে তত বেটার নাম্বার পায়। যদি মনে হচ্ছে পরীক্ষার হলে আমি বুঝতে পারছি না, নিদেন হুম। পক্ষে এইটুকু করে আসবে যে পুরোটা পাস্ট টেন্স। আচ্ছা, পুরো পাস্ট টেন্সে, আর কোটেশনে যেটা থাকবে সেটা পাস্ট টেন্স, তাই তো? কোটেশনটা ভালো করে লক্ষ্য করবে, সাধারণত পাস্ট টেন্সে থাকে না। চেষ্টা আচ্ছা, থাকে মানে আর থাকলে বেশিরভাগ করবে, প্রেজেন্ট টেন্স থাকে। থাকলে করবে। যেরকম থাকবে আমার বেস্ট আনসার সেটাই, যেটা বাক্যটা যে টেন্সে যেভাবে রয়েছে আমি সেই সেন্সে। কারণ একটা কথা ভাবো, স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন হুম। সেবিছে ঈশ্বর। আমি যদি এটার কোটেশন তুলে দিই তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে, যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীব সেবার মধ্যে দিয়ে, তখন কিন্তু সেটা আর তার কথা থাকছে না। এতে কি হয় প্যাসেজের যে সেন্স থাকে সেই সেন্সটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যায়। আমরা চেষ্টা করব জিনিসটাকে যতটা পারফেক্ট এন্ড অ্যাজ ইট ইজ রাখা যায়। ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা। দেখ, the Mississippi is well worth reading about. It is not a commonplace river, but on the contrary, it is always remarkable. Considering the Missouri, its main branch, it is the longest river in the world, 4,300 miles. It ম্যাম, এটা seems, কোথাতে পড়ছেন? হ্যাঁ, এটা কোথায় কোথাও দিয়েছেন এটা? তোমাদের স্ক্রিনটা শেয়ার করা নেই? না ম্যাম। এক সেকেন্ড একটু ওয়েট করো।
তোমরা দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, দেখো। আচ্ছা, it seems safe to say that it is also the crooked river in the world. It discharges 3 times as much water as the St. Lawrence, 25 times as much as the Rhine, and 338 times as much as the Thames. No other river has so vast a drainage basin. It drawn its water supply from 28 states and territories. It is a remarkable river in this that instead of widening towards its mouth, it grows narrower and deeper. আচ্ছা, এখানে আমরা কি দেখলাম? এইটা পুরোপুরি মিসিসিপি, এই যে মিসিসিপি যে মিসিসিপি যে নদী রয়েছে, সেই নদী সম্বন্ধে এখানে বলেছে। তো আমরা কি করব, প্রথমে একটা করে করে লাইন নিয়ে ভাববো, ভেবে আনসার করব। দেখো, the Mississippi is well worth reading about. It is not a commonplace river, but on the contrary, it is always remarkable. এটাকে আমরা কিভাবে দেখতে পারি? আমরা কি বললাম, একটা একটা করে লাইন নিয়ে জিনিসটাকে ভাঙবো। দেখো, প্রথমে কি করেছি, একটা লাইনকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে আলাদা করে নিয়েছি। পরীক্ষার হলে তোমরা প্রথমে আগে পুরো প্যাসেজটা পড়বে, পড়ে একটা করে লাইনকে, ওখানে তো তোমাদের পেজের মধ্যেই আনসার, কি করবে বলে তো, পেন দিয়ে এরা মার্ক করে নেবে। আমি এইটুকানি দেখবো। আচ্ছা, এইটাতে কি বলেছে? এইটুকুনি, তার মানে কি, মিসিসিপি, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। হ্যাঁ, মিসিসিপি সম্বন্ধে পড়াশোনার যথেষ্ট উপকরণ রয়েছে। এই যে মিসিসিপি ইজ ওয়েল ওয়ার্থ রিডিং অ্যাবাউট, আমি এটাকে ভেঙে দিয়েছি। এটি একটি সাধারণ নদী নয়, পক্ষান্তরে বলা যায় এটা সর্বদাই সবিশেষ উল্লেখযোগ্য। এই যে ইট ইজ আ কমন প্লেস রিভার, বাট অন দ্য কন্ট্রারি ইট ইজ অলওয়েজ রিমার্কেবল। তাহলে দেখো, এই যে ইট ইজ এ কমন প্লেস রিভার, তো এটি একটি সাধারণ নদী নয়। এই যে ইট ইজ নট এ কমন প্লেস রিভার, বাট অন দ্য কন্ট্রারি ইট ইজ অলওয়েজ রিমার্কেবল। পক্ষান্তরে বলা যায় এটি সর্বদাই সবিশেষ উল্লেখযোগ্য। তাহলে আমি প্রত্যেকটা শব্দকে ব্যবহার করলাম, সেন্সকে ব্যবহার করলাম, কিন্তু ইংরাজিতে যেটা একটা সেন্টেন্স রয়েছে সেটাকে আমি কি করলাম, মানে অনুযায়ী ভাগ করে নিলাম। বোঝা গেল? নেক্সট দেখো, considering the Missouri, its main branch, it is the longest river in the world, 4,300 miles. এর মুখ্য শাখা মিসৌরি নদীকে ধরলে তা বিশ্বের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য প্রায় 4,300 মাইল। এই যে কনসিডারিং দ্য মিসৌরি ইটস মেইন ব্রাঞ্চ, এর মুখ্য শাখা মিসৌরি নদীকে ধরলে, এই যে ইট ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, তা বিশ্বের দীর্ঘতম নদী, এই যে ওয়ার্ল্ড, 4,300 মাইলস, যার দৈর্ঘ্য প্রায় 4,300 মাইল। দেখো, আমি এখানে কিন্তু ভাগ করিনি, কিন্তু আমরা যখন ট্রান্সলেট করব পাটে পাটে জিনিসটাকে এইভাবে ভেঙে ভেঙে, তাহলে কি হয় বলতো, আমরা যে যতটা উচ্চারণ করছি, যতটা পড়ছি, যতটা বুঝছি, সেইটুকানিকে একদম। আর এখানে কিন্তু শুধু শব্দের মানে লেখা নয়, তাহলে কিন্তু এখানে কি দিয়েছে শুধু দেখো, 4,300 মাইলস, আমি কিন্তু বাংলাটা শুধু সেটা লিখিনি, আমি লিখেছি যার দৈর্ঘ্য প্রায়। এই কথাটা কিন্তু বলতে হবে। তাহলে আমরা বাংলা কিন্তু, ওই যে বললাম, বাংলা আর ইংরেজির বাক্যের গঠন সেম না, কিন্তু আমাকে সেন্সটা সেম রাখতে হবে। তো সেটা রাখতে গিয়ে আমার যেটা প্রয়োজন সেটাকে বলতে হবে। It seems safe to say that it is also the এই যে crudest river in the world. এ কথা নিশ্চিন্তে বলা যায়। এই যে it seems safe to say that এটি পৃথিবীর সবচেয়ে আঁকাবাঁকা নদী।
the crudest river in the world. বোঝা গেল? It discharges 3 miles as much water as the St. Lawrence, 25 times as much as the Rhine, and 338 times as much as the Thames. এর জনবহুল ক্ষমতা, এর জলবহন ক্ষমতা সেন্ট লরেন্সের থেকে 3 গুণ। এই যে 3 times as much the সেন্ট লরেন্স। রাইন নদীর তুলনায় 25 গুণ, এই যে 25 times as much as the রাইন। আর টেমস এর তুলনায় 338 গুণ, এই যে 338 times as much the টেমস। No other river has so vast a drainage basin. It drawn its water supply from 28 states and territories. এর মতো সুবিস্তৃত অববাহিকা অন্য কোন নদীর নেই। এই যে no other river has so vast a drainage basin. এই যে এর মতো সুবিস্তৃত অববাহিকা কোন নদীর নেই। It drawn its water supply from 28 states and territories. মোট 28টি রাজ্য ও অঞ্চলের জল এই নদী বহন করে। দেখো আমি কিন্তু একদম যতটা বলেছে এক্সট্রা কোনো মানে এটা কিন্তু ট্রান্সলেশনের নিয়ম নয়। আমরা এখানে চাইলেও আমাদের মনের কোনো কথাকে যোগ করতে পারি না। ইট ইজ রিমার্কেবল। একটা ভালো ট্রান্সলেশন কাকে বলে বলতো? যে একটা শব্দ এক্সট্রা যোগ না করে কেবলমাত্র যা দিয়েছে সেটার সেন্সকে অ্যাজ ইট ইজ রেখে, প্রত্যেকটা বাক্যকে একই রেখে সে যদি এটা লিখতে পারে তাহলে কি সে তত ভালো ট্রান্সলেশন। কারণ সেন্স আর ওয়ার্ড এই দুটোই কিন্তু খুব মানে একদম দুটোকে পারফেক্টলি যত ভালো আমরা ব্যবহার করতে পারবো তত ভালো ট্রান্সলেশন। কারণ মাথায় রাখবে বাংলা পেপারে সবচেয়ে বেশি, বাংলা কেন ইংরেজিতেও সবচেয়ে বেশি নাম্বার থাকে ট্রান্সলেশনে এবং 20 থাকে, সবচেয়ে বেশি মার্কসও পাওয়া যায় ট্রান্সলেশনে। It is a remarkable river in this that instead of winding towards its mouth it grows narrower and deeper. আরেকটি কারণে এটি উল্লেখযোগ্য, এই যে it is a remarkable river in this, আরেকটি কারণে কি that instead of winding towards its mouth, এটি মোহনার দিকে চওড়া হওয়ার পরিবর্তে, আমরা সাধারণত নদীর যদি আমরা গতিপথ বা বর্ণনা দেখি তাহলে আমরা কি জানতে পারি? নদী যত পার্বত্য প্রবাহে থাকে মানে উচ্চ গতিতে থাকে নদী তত সরু থাকে, আর নদী যত মোহনার দিকে যায় তত তা বিস্তৃত হতে থাকে। অর্থাৎ নদীর আদর্শ নদীর 3টে গতি হয়, যত সে মোহনার দিকে যেতে থাকে তত সে চওড়া হয়। এইটা আরেকটা তার বিশিষ্টতা, এটি নদী মোহনার দিকে চওড়া হওয়ার পরিবর্তে ক্রমশ সংকীর্ণতর ও আরো গভীর হয়েছে। এই যে that instead of winding towards its mouth it grows narrower and deeper, এই যে সংকীর্ণতর ও আরো গভীর হয়েছে। মানে ঠিক উল্টো, আমরা সাধারণত এই ন্যারোয়ার আর ডিপারটা কোথায় দেখি? উচ্চ গতিতে দেখি, কিন্তু এটা হয়েছে কোথায়? মোহনার কাছে। আসলে এটার কারণ কি না, এটার কারণ হচ্ছে ভূমির ঢাল যেরকম থাকে সেই অনুযায়ী হয়। তাহলে পুরো প্যাসেজটাকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো মিসিসিপি সম্বন্ধে পড়াশোনার যথেষ্ট উপকরণ রয়েছে। এটি একটি সাধারণ নদী নয়, পক্ষান্তরে বলা যায় এটা সর্বদাই সবিশেষ উল্লেখযোগ্য। এর মুখ্য শাখা মিসৌরি নদীকে ধরলে তা বিশ্বের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য প্রায় 4300 মাইল। একথা নিশ্চিন্তে বলা যায় যে এটি পৃথিবীর সবচেয়ে আঁকাবাঁকা নদী। এর জলবহন ক্ষমতা সেন্ট লরেন্সের থেকে 3 গুণ, রাইন নদীর তুলনায় 25 গুণ, আর টেমসের তুলনায় 338 গুণ। এর মতো সুবিস্তৃত অববাহিকা অন্য কোনো নদীর নেই। মোট 28টি রাজ্য ও অঞ্চলের জল এই নদী বহন করে। আর একটি কারণে এটি উল্লেখযোগ্য যে এটি মোহনার দিকে চওড়া হওয়ার পরিবর্তে ক্রমশ সংকীর্ণতর ও আরো গভীর হয়েছে। তাহলে দেখো আমরা ওই পুরো প্যাসেজটা পড়ে
সেটাকে করার থেকে যদি আমরা এরকম একটা একটা লাইন করে তাকে ভেঙে নিতে পারি, তাহলে কি আমাদের ট্রান্সলেশন সুবিধা হয়। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের বেশি নাম্বার কিন্তু থাকে বঙ্গানুবাদে, তাই সেটাকে চেষ্টা করবে, যেহেতু আমাদের তো কোশ্চেনের মধ্যেই আনসার, তাই আমরা কোনটা আগে অ্যাটেন্ড করছি এটা পরীক্ষক কখনোই জানতেও পারবে না, দেখতেও পারবে না। তাই আমার যেখানে ট্রান্সলেশনটা দেওয়া, বঙ্গানুবাদ দেওয়া, আমি প্রথমে যদি বাংলা অ্যাটেম্প করি বা প্রথমে ইংলিশ করি, সেটা তোমাদের চয়েস, তোমরা যেটা ইচ্ছা আগে করতে পারো। কিন্তু বাংলার পেপার যখন ধরবে তখন আগে বাংলার বঙ্গানুবাদ করে নেবে, ঠান্ডা মাথায় আগে বঙ্গানুবাদ। কেন? বেশি নাম্বার, সহজ থাকে, নাম্বার তোলার জায়গা বেশি থাকে, পরে তাড়াহুড়ো করে ভালো জায়গাটাকে নষ্ট করবে না। কারণ পিএসসি বাংলার পেপারে যদি সবচেয়ে সহজ কিছু দেয়, সেটা দেয় হচ্ছে বঙ্গানুবাদ, তারপরে থাকে হচ্ছে প্রতিবেদন, এবং একটু ট্রিকি থাকে রাদার দেন, সেটা হচ্ছে প্রেসি, সারাংশ। দেখো আমাদের কোশ্চেন গুলো কিরকম থাকে, যে এইরকম প্যাটার্নে থাকে যে রিপোর্ট লিখুন, যে কোনো একটি সারাংশ লিখুন, ঠিক এইরকম ভাবে জিনিসটা থাকে। আচ্ছা, আমরা একটা কোশ্চেনের সলিউশন দেখি। দেখো, জৈব চাষে কৃষির নবজাগরণ, এই জৈব চাষ জিনিসটা কি? আমরা বর্তমানে অনেক রকমের এই যে কীটনাশক যুক্ত চাষ, যেগুলো খেয়ে, যার ফসল খেয়ে আমরা কি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, বিভিন্ন অসুস্থতা বাড়ছে, তাছাড়া কি না সবজি এবং ফসলের গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য এই জৈব চাষ টার্মটা খুব পরিচিত বর্তমান যুগে। তাহলে দেখো, নিজস্ব সংবাদ, এই যে প্রতিবেদক বা সংবাদদাতা, যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো। তারপরে কলকাতা, আইদার স্থান ক, নাই দেবে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী যেহেতু কলকাতা, নাই দেবে কলকাতা, আর না হলে দেবে হচ্ছে স্থান ক, দুটোর একটা। আচ্ছা, আধুনিক কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মাটির উর্বরতা ও মানুষের স্বাস্থ্য দুই হুমকির মুখে পড়েছিল। আধুনিক কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, কি হবে? তাদের সবজি বা ফসলের গুণাগুণ নষ্ট হবে, মানুষের স্বাস্থ্য দুই হুমকির মুখে পড়েছিল। এই পরিস্থিতিতে বিকল্প টেকসই সমাধান হিসাবে জৈব কৃষি আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে নব উদ্যমে ছড়িয়ে পড়েছে, মানে নতুন ইন্টারেস্টে তারা সেটা ছড়িয়ে পড়েছে। সরকারের পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এই যে এই জন্য ইংরেজিতে লিখেছি বলে সেটাকে ব্র্যাকেট করেছি, এবং কৃষক বন্ধু প্রকল্পের সহায়তায় কৃষকরা জৈব সার নির্মাণ, বায়ো পেস্টিসাইড প্রস্তুতি ও ফসল চক্র পদ্ধতির প্রশিক্ষণ পাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু, মানে আমরা একটা টপিক লিখছি, সেটা আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমার কিন্তু সেটা লেখার কোনো যুক্তিগত কোনো জায়গা নেই। বর্তমানে প্রতিবেদন মানে কিন্তু উইথ ইনফরমেশন, তথ্য চাই, প্রয়োজন হলে উক্তি চাই, এইগুলো কিন্তু কম্পালসারি। এগুলো ছাড়া কিন্তু একটা ভালো লেখা, যেটা তোমাকে 70% বা অ্যাবভ 60% মার্কস দেবে, না হলে কিন্তু পসিবল না। আর সেটার জন্য প্রয়োজন কি, এরকম বিভিন্ন সরকারের প্রকল্প, তারপর হচ্ছে যে সেই বিষয়ের কোনো যদি পারো তাহলে কোনো উক্তি, প্রকল্প, এই জায়গাগুলোকে বলতেই হবে, না হলে হবে না। পাশাপাশি বাজারে জৈব উৎপাদনের আলাদা মূল্য ও সনদীকরণ ব্যবস্থা কৃষকদের আয় বৃদ্ধিতে নতুন দিশা দেখাচ্ছে। তাহলে আমরা যে টপিকটা আলোচনা করতে চলেছি, বিষয়টা কি সেটা কোথায় বলা রইল, ফার্স্ট প্যারায়। নেক্সট, পুরুলিয়ার এক জৈব কৃষক উফ, বাবা না, এত জানালেন, এই দেখো কোটেশন, এর মানে এই নয় যে আমাকে কোনো বিশেষ রিনাউন্ড পার্সনের কোনো বড় ব্যক্তির কোটেশন দিতে হবে, একদম না। কারণ তোমাদের অ্যাওয়ারনেস রিলেটেড বা একদম মানে এরকমই টপিক আসবে, খুব বেশি অ্যানালিটিক্যাল মানে বিসিএস গোত্রের লেখা আসবে না আশা করি। তো সেখানে দাঁড়িয়ে যে তুমি সব জায়গায় একদম বিশাল যে বড় মানুষের কোনো, বা আমি বলতে চাচ্ছি স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, নেতাজি, এদের কোটেশন দেওয়ার মতন স্কোপ পাবে তেমন নয়।
তাহলে সেক্ষেত্রে আমরা কার কোটেশন দিতে পারি? দেখো, পুরুলিয়ার এক জৈব কৃষক জানালেন, যিনি এই চাষ করেন, মাটিকে বাঁচালে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলে দেশও বাঁচবে। হয়ে গেল কোটেশন। তার মানে আমি একটা কথাকে উইদিন আ কোট বলে কারুর মুখে, যে কিনা ওই টপিকের সাথে রিলেটেড, আমি নিশ্চয়ই এখানে কোনো টিচার বলছেন, আমি এই কথাটা শিক্ষক বলছেন বলতে পারি না, কারণ বিষয়ের সাথে যাবে না। তাহলে কোনো একজন চাষি যে জৈব চাষ করে, আমি তার নাম, এখানে আমাদের নাম উল্লেখ করার স্কোপ নেই, কারণ তোমার লেখা যাতে কোনো কাস্ট, কোনো ধর্ম, বর্ণ নির্বিশেষে ম্যাটারটা যাতে দেখা হয়, তো আমি সেইভাবেই লিখবো। যার জন্য কি লিখে দিয়েছি, পুরুলিয়ার এক জৈব কৃষক জানান, মানে যে জৈব চাষ করে এরম একজন কৃষক। এটা যে কেউ হতে পারে। তার মতে জৈব চাষ জমির জল ধারণ। এবার এর পারপাসটা কি? এবার তার মতে বলে আমি কি বলতে চাইলাম, যে কেন আমরা জৈব চাষ করব, তিনি নিজে করছে, তাহলে সেই কারণটা ওনার কাছে খুব ক্লিয়ার। জৈব চাষ জমির জল ধারণ ক্ষমতা বাড়ায়, উৎপাদন দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখে এবং ফসলের স্বাদ ও পুষ্টিগুণ অটুট রাখে। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে জৈব কৃষি এখন এক শক্তিশালী দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাহলে তার এটা বক্তব্য যে কিভাবে এটা খুব শক্তিশালী একটা দৃষ্টান্ত বা পরিস্থিতি হয়ে উঠেছে, এবং ভবিষ্যতে এটা আরো জায়গা করে নেবে। বিশেষজ্ঞদের মতে জৈব কৃষির এই সাফল্য শুধু কৃষির উন্নয়ন নয়, গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণের ইঙ্গিত। কারণ আমাদের নাও স্টিল গ্রামীণ অর্থনীতি ডিপেন্ড করে চাষের ওপর। তো সেই কৃষিকে ভিত্তি করে তাকে যদি আমরা একটু উন্নতি করতে পারি, তাহলে সেটা অবভিয়াসলি গ্রামের অর্থনীতিকেও একটা ইম্প্যাক্ট ফেলবে। আগামী দিনে বৃহত্তর পরিসরে জৈব চাষ বিস্তারে সরকার ও কৃষকের যৌথ প্রচেষ্টা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোন টপিকে সবসময় মানে শুধু সরকার চাইলে কখনো কোনো জিনিস হয় না। সরকার তো অনেক কিছুই নিয়ম করে রেখে দেয়, আমরা কি সেটা মানি? এই কথাটা অলওয়েজ মাথায় রাখবে, সরকার এবং আমাদের যৌথ প্রচেষ্টা, বা কৃষককে, যেহেতু এটা কৃষি রিলেটেড তাই এটা কৃষকদের, মানে আমরা সবসময় মানুষ এবং সরকার এই দুটোর, মানে একে সরকারই শুধু করবে এটা কখনো কোনো জায়গাতেই বলবে না। তাহলে মানেটা গিয়ে দাঁড়ায় তুমি সরকারকে অ্যাকিউজ করছো। তো আমরা সেটা করতে পারি না। নেক্সট একটা টপিক ছিল, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনজীবন। যুক্তরাষ্ট্রে খুব বড় দাবানল লেগেছিল কিছুদিন আগে, ঘটনা। তো সেসব ক্ষেত্রে যেহেতু এটা আন্তর্জাতিক ম্যাটার, তাহলে আমরা সেগুলোকে কি করে লিখব? আন্তর্জাতিক সংবাদদাতার প্রতিবেদন। তাই এখানে কিন্তু কেউ নিজস্ব সংবাদদাতা লিখবে না। কেন? নিজস্ব সংবাদদাতা বা সংবাদ প্রতিবেদক এটা কার হয়? না আমাদের নিজস্ব। যেমন ধরো এবিপি আনন্দ, তার নিজস্ব যে খবরের লোক থাকে, বা ধরো কোনো ন্যাশনাল নিউজ হলো, সে দেখবে কারুর কাছ থেকে খবর নিয়েছে সেটা সে জানায়। কিন্তু এটা তো ইন্টারন্যাশনাল, তাই জন্যই বলতে হবে আন্তর্জাতিক সংবাদদাতার প্রতিবেদন, এই কথাটা বলতে হবে। এইরকম লেখার ক্ষেত্রে আন্তর্জাতিক, বলো। ম্যাম বলছি যে ধরুন সামনে তো পরীক্ষা চলে এলো প্রায় 28 তারিখে ধরুন, বলছিলাম যে কটা যদি প্রতিবেদনের মানে পিডিএফ আমাদের প্রোভাইড করতে একটু ভালো হতো, মানে আমরা একটু রেডি করতাম, ভালো করে পড়তাম। এবারে আপনার লেখাটা একটু ভালো হবে, যেখানে আমরা সেখানে সেইভাবে লিখে আসতে পারবো। এবারে ধরুন ক্লাসটাও ধরুন লিমিটেড ক্লাস, সেখানে ধরুন সবসময় আপনারও খাতা চেক করে ওঠে না। তারপরে আপনিও যেগুলো মানে বলছেন সেগুলো সব মানে ধরুন খুব একটা তো হবে না, ধরুন খুব জোরে হয়তো 6-7টা হবে রিপোর্ট। তাহলে আমরা একটু পিছিয়ে থাকবো অন্যদের থেকে। ধরুন অন্যরা ধরুন মানে ডাইরেক্ট রিপোর্টটা ধরুন অনেকে বলে যে কমন আসে, মানে কমন আসার মতো জিনিস রিপোর্ট একটাই। বেশি স্যার মানে বঙ্গানুবাদগুলো ধরুন ওগুলো আমাদেরকে লেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা মেটেরিয়াল প্রোভাইড করে দেবো, দুটো দেবো। একটা রেডি আছে, আমি এক্ষুনি দিয়ে দেবো। আরো আরো একটা দেবো, ওটা একটু ৩-৪ দিন দেরি হবে। তো ওই মেটেরিয়াল দুটো তোমাদেরকে, তোমাদের এই যে আমি তোমাদের যে ডেমো আনসার গুলোকে দেখাচ্ছি, যে আমি বলতে চাইছি যে কিভাবে লিখবে, চিন্তা ভাবনাটা কিরম করবে, বিশেষত অ্যাওয়ারনেস রিলেটেড বা সরকারি প্রকল্পগুলোকে আমরা কিভাবে, যেমন এই পাড়ায় পাড়ায় সমাধান, তারপরে হচ্ছে ধরো দুয়ারে সরকার প্রকল্প। তো এইগুলোকে আমরা কি করে লিখবো, মানে কি করে ডিল করব এদের সাথে,
তো এগুলোর আমার ওই আনসার আছে, সেগুলো তোমরা একটা আছে রেডি, আমি তোমাদের ক্লাস শেষেই দিয়ে দিচ্ছি গ্রুপে। আর তোমরা এইখানে যেটা দেখবে ক্লাসে দেখতে পাবে যে আমি কেন, মানে আমি বলতে চাইছি তোমাদের কাছে, এটা ইনপুট করতে চাইছি যে আমি চিন্তা ভাবনাটাকে কিভাবে ভাবছি, তাহলে কি হবে তোমরা যাতে সেইভাবে ভাবতে পারো। কারণ প্রতিবেদন এখানে ল্যাঙ্গুয়েজের বিশাল কোনো জায়গা নেই। এখানে কিন্তু আমাদের একটা জিনিসকে মাথায় রাখতে হবে, উইথ ইনফরমেশন আমার কাছে পুরোটা গ্রাহ্য, উইদাউট ইনফরমেশন কিন্তু নয়। তো আমি সেই জায়গাটায়, মানে ওই দিন চলে গেছে যে আহা ছেলেটা বা মেয়েটা দারুণ ভাষা লিখেছে, আমি তাকে নাম্বার দিয়ে দেবো, নেই। তার কাছে কোনো তথ্য নেই, কোনো কোটেশন নেই, কোনো প্রকল্পের নাম নেই, যদি সেটার সাথে যায় তো, তাহলে এক কথায় কোনো ইনফরমেশন নেই। ওই গল্প লেখার টাইম এখানে এখন নেই। আর বিশেষত আমাদের শব্দ সংখ্যা 120 থেকে 150, মানে তোমাদের একটা খাতার, মানে এটা যদি খাতা হয়, এটা যদি খাতা হয় এরম ভাবে কোশ্চেন থাকে, এইখান থেকেই এতটা মতন জায়গা থাকে আমার প্রতিবেদন লেখার। তো এইখানে 200 শব্দ, কোনোভাবেই ওরা জানে যে কত শব্দ ধরতে পারে, ওরা সেই অনুযায়ী দেয়, আমাদের আনসারটা সেই অনুযায়ী হবে, এটাই হলো বিষয়। ওয়াশিংটন, আচ্ছা, 7ই নভেম্বর, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে লাগাতার ছড়িয়ে পড়া দাবানল জনজীবনে এক গভীর সংকট সৃষ্টি করেছে। বিশেষত ক্যালিফোর্নিয়া, ওরেগন ও নেভাডা, এই 3 অঙ্গরাজ্যে অগ্নিকাণ্ডে বনাঞ্চল, বসতভিটে ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন দীর্ঘমেয়াদী খরা, উচ্চ তাপমাত্রা এবং জ্বালানি শুকনো তৃণাবরণের কারণে আগুন দ্রুত শক্তি সঞ্চয় করছে। মার্কিন ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টার জানিয়েছে এ পর্যন্ত হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়েছে। দাবানলের ধোঁয়ায় আকাশ ঘন ধূসর, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চোখ ও ত্বকের সমস্যা বাড়ছে বিপুল জনসংখ্যার মধ্যে। রাস্তা ও স্কুল বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানীয় জলের অভাব, সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি, এই জিনিসগুলো হচ্ছে ইনফরমেশন। আমি এতক্ষণ ধরে যেগুলো বলে গেলাম সেগুলো কি না, কোথায় কোথায় ছড়িয়েছে এগুলো একটু হালকা হালকা জানলে সবাই বলতে পারবে, কিন্তু কারা সেখানে আহ এই যে বললাম যে ক্ষতিগ্রস্ত এলাকায় ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এবং ক্যাল ফায়ার রিলিফ প্রোগ্রাম যৌথভাবে পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে, তাহলে এরা কারা করছে এই ইনফরমেশন। মানে আমি একটা টপিক লিখছি, সেটা হাওয়ায় লিখে দিলাম, আমার কাছে কোনো তথ্য নেই, তাহলে কিন্তু ওই 5 থেকে 6, 15-র মধ্যে 7টা তো আশা করতে পারো না। কারণ 50% যেতে গেলেও একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ইনফরমেশন লাগবে। আচ্ছা, এক ক্ষতিগ্রস্ত নাগরিকের কথায় আগুন শুধু ঘর, দেখো এখানেও আমি কি করেছি কোটেশন, এক ক্ষতিগ্রস্ত নাগরিকের কথায় আগুন শুধু ঘর পোড়ায় না, মানুষের স্মৃতি, নিরাপত্তার ভবিষ্যৎকেও ছাই করে দেয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের ঘনত্ব, তীব্রতা আজ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আন্তর্জাতিক সহযোগিতা, বন সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব নীতি গ্রহণ এখন শুধু জরুরি নয়, অপরিহার্য। তাহলে দেখো আমরা যে টপিকটায় আলোচনা করলাম, সেই টপিকটাকে আমি কিভাবে দেখলাম, কিভাবে অ্যানালিসিস করলাম, কিভাবে চিন্তা করলাম, আমি সেইটাই কিন্তু তোমাদের কাছে বোঝাতে চেষ্টা, মানে উইথ ইনফরমেশন, কোটেশন আমার কাছে যেন লেখাটা হয়, এটা কিন্তু প্রয়োজন। এটা ছাড়া তোমরা কিন্তু একটা ভালো লেখা কখনো তৈরি করতে পারবে না। আচ্ছা, প্রেসিং, কবি এই বিশ্ব জগৎকে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অপরূপকে দেখিতে পান, তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশের চেষ্টা করেন। আমার দেখা যেখানে ফুরাইয়া যায়, সেখানেও তাহার ভাবের দৃষ্টি অবরুদ্ধ হয় না। সেই অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে জাগিয়া উঠিতে থাকে। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হইতে পারে,
কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহারও সাধনার ঐক্য আসে। দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়া যায় সেখানেও তিনি আলোকের অনুসরণ করিয়া থাকে। শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমায় সেখান হইতেও কসমান বাণী আহরণ করিয়া আনে। প্রকাশের অতীত যে রহস্য প্রকাশের আড়ালে বসিয়া দিবারাত্র কাজ করিতেছে, বৈজ্ঞানিক তাহাকে প্রশ্ন করিয়া উত্তর বাহির করিতেছেন এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। তাহলে আমরা যে ভাবি খুবই একটা কথা হয় যে বিজ্ঞান যেখানে শেষ দর্শন সেখান থেকে শুরু হয়। অর্থাৎ বিজ্ঞান তার যৌক্তিক বিচার বিবেচনা দিয়ে যেখানে শেষ করে ফেলে তারপর থেকে শুরু হয় দর্শন। কথাটার মানে কি, বিজ্ঞানের যুক্তি যেখানে খাটে না সেখানে মানুষ তার অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করে। তো সেটা কি, এই জন্য কথাটা কি বলছে দেখো, কবি তার বিশ্বজগৎকে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া, দৃষ্টি চোখে আছে আমরা জানি, তার মানে কি একটা জিনিসকে ধরো তুমি একটা জিনিস পড়ছো, সেই পড়ছো যখন তোমার যখন রিয়েলাইজেশন হচ্ছে, তুমি শুধু পড়াটা মুখস্থ করে গেলে দেখবে সেটা তোমার সহজে মনে থাকবে না। কিন্তু তুমি যদি সেই জিনিসটাকে ভালোবেসে বাই হার্ট জিনিসটাকে পড়ো, সেটাকে অনুভব করো, অনুধাবন করো, মানে ব্যাপারটা কিরকম, তুমি জিওগ্রাফি পড়ছো, একটু ম্যাপটা খুললে জিনিসটাকে দেখলে, ও আচ্ছা, মানে তুমি সেটার মধ্যে খুঁজলে, আমি শুধু সাহিত্য না, যে কোনো বিষয়ই এটা, তুমি তার মধ্যে জিনিসটার মধ্যে ডুবলে, তো সেইটাকে তখন আমরা সেটাকে কিন্তু শুধু বহির্দৃষ্টি দিয়ে দেখি না, অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করি, সেটাই রিয়েলাইজেশন। যার জন্য দেখবে তুমি বিভিন্ন বয়সে এমন অনেক উপন্যাস রয়েছে, এমন অনেক সাহিত্য রয়েছে, তুমি জীবনের বিভিন্ন বয়সে দাঁড়িয়ে, মানে আমরা যখন ছোটবেলায় পড়েছি সেটাকে একভাবে লেগেছে, আমরা যখন এই ইয়ং এজে আছি একরকম, হয়তো আজ থেকে 20-25 বছর পরে গিয়ে যখন পড়বো তার অনুভূতিটা আর একরকম হবে। এর কারণ কি, এর কারণ আমাদের ওই ইনভলভমেন্ট, আমাদের দেখার মনের ওই অন্তর্দৃষ্টিটার পরিবর্তন ঘটে। তো সেটাই বলছে, কবিতার বিশ্ব জগৎকে তার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অপরূপকে দেখিতে পান। অপরূপ মানে কি, এখানে অপরূপ মানে যাকে এক্সপ্লেন করা যায় না, যা রূপের অতীত, মানে যাকে আমরা ফিল করতে পারি কিন্তু আমরা দেখতে পাই না, তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশের চেষ্টা করেন। সাহিত্য বা কাব্য হচ্ছে সেই আকার বা আকৃতি যার মধ্যে আমরা তাকে স্থাপন করার চেষ্টা করি। আমার দেখা যেখানে ফুরিয়া যায় সেখানেও তাহার ভাবের দৃষ্টি অবরুদ্ধ হয় না। আমার চোখের দৃষ্টি, আমরা বলি দিগন্তে গিয়ে যেন মনে হয়, তুমি যদি খোলা দিগন্ত দেখো মনে হয় মাঠটা গিয়ে আকাশে ওখানে গিয়ে শেষ হয়েছে, কিন্তু ওটা আমার দৃষ্টি বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি তো শেষ হয় না, তারপরও থাকে পৃথিবী। তো ওই জন্য বলছে যে ভাবের দৃষ্টি, যেটা অন্তরের দৃষ্টি, সেটা কখনো শেষ হয় না, সেটা কিন্তু দিগন্তের বাইরেও চলতে থাকে। যা চোখ দেখতে পায় না তা অন্তর্দৃষ্টিতে ধরা পড়ে। সেই অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে জাগিয়া উঠিতে থাকে। অর্থাৎ সেই অপরূপকে, যাকে রূপ দ্বারা বর্ণনা করা যায় না, তাকে দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে, মানে কবিতার ছন্দে ছন্দে আভাসে জাগিয়া উঠিতে থাকে। অর্থাৎ তার ছন্দে কিভাবে জেগে উঠতে থাকে, এই যে কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে জাগিয়া উঠিতে থাকে, মানে সেটা ক্রমশ জেগে উঠতে থাকে। কেন কথাটা বলছে না, দেখো একটা জিনিসকে লক্ষ্য করো, যে এই অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে সে যেটাকে উপলব্ধি করছে, এই যে রবীন্দ্রনাথ বর্ষাকে যেভাবে দেখেছেন, জীবনানন্দ যেভাবে বর্ষাকে দেখেছেন, আবার সুনীল গঙ্গোপাধ্যায়ও দেখেছেন, কিন্তু আমরা তিনজনের দৃষ্টিকে কি মেলাতে পারি না? তিনজনের চোখে বর্ষা একই বা প্রকৃতি একই, কখনোই নয়। তাহলে সেটাই বলছে, প্রত্যেকেই অপরূপকে আলাদা ভাবে দেখেছে। তাহলে সেই অপরূপকে, দেশের বার্তাকে তার কাব্যের ছন্দে কবিতার মধ্যে দিয়ে সেটাকে তিনি প্রকাশ করেছেন। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হইতে পারে, মানে বিজ্ঞান একটা কিন্তু সোজা পথে চলে, অর্থাৎ নিউটন ল তিনি যেটাকে প্রমাণ করেছেন তার আবার কোনো আলাদা ভাব বাচ্যের কোনো দিক হয় না।
কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহারও সাধনার ঐক্য আসে। মানে এই যে বললাম বিজ্ঞানের সাধনা যেখানে গিয়ে শেষ হয়, সেখানে সাহিত্যের সাধনা শুরু হয়। তাই এদের মধ্যেও কিন্তু মিল আছে। দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়া যায়, সেখানেও তিনি আলোকের অনুসরণ করিয়া থাকে। অর্থাৎ দৃষ্টি আমরা বিজ্ঞান যতটা দেখতে পাই, তার পরবর্তী যে জায়গাটা থাকে, সেইটাই হচ্ছে এই যে অনুসরণ করে থাকে। শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমা, সেখান হইতেও কসমান বাণী কোনটাকে বলে? বলা হয় সূর্যের চারদিকে একটা ধ্বনি বা একটা শব্দ তরঙ্গ এটা পাওয়া গেছে। এটাকে বলা হয় কাসমান বাণী, অর্থাৎ মহাজাগতিক শব্দ। যে শব্দ আমরা শুনতে পাই না। আমাদের আমাদের তো একটা নির্দিষ্ট মাত্রা আছে, আমরা এর থেকে কম শুনতে পাই না, এর থেকে বেশি শুনতে পাই না। তো ওই কাসমান বাণী হচ্ছে তার অনেক অধিক। তো আমরা সেটাকে শুনতে পাই না। তাহলে আমাদের শোনার শক্তির বাইরে সেটা। তো বলছে সেই কসমান বাণী আহরণ করিয়া আনে, কিন্তু কাব্য যেন সেই বাহিরের তরঙ্গের শব্দকেও অনুধাবন করতে পারে। প্রকাশের অতীত যে রহস্য, যাকে আমরা এখনো বিজ্ঞান যাকে প্রকাশ করতে পারেনি, প্রকাশের আড়ালে বসিয়া দিবারাত্র কাজ করিতেছে। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা এখনো উদ্ঘাটিত হয়নি, কিন্তু তারাও রয়েছে, তারাও কাজ করছে। বৈজ্ঞানিক তাহাকেও প্রশ্ন করিয়া উত্তর বাহির করিতেছে, মানে বিজ্ঞান সেখানেও তার আবিষ্কার এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। কিন্তু কাব্য কি করে? সেই অতিরিক্ত যে জায়গাটাকে, তাকেই কবিতার ভাষায়, মানুষের বোধগম্য ভাষায় তাকে ব্যক্ত করে। কবি ও বৈজ্ঞানিকের সম্পর্ক। কবি ও বৈজ্ঞানিক উভয়ই অন্তর্নিহিত সত্যের উপলব্ধি ঘটাতে চেষ্টা করে। এই যে কবি এবং বৈজ্ঞানিক উভয় অন্তর্নিহিত সত্য, মানে যে সত্য ভেতরে রয়েছে চাপা, উপলব্ধি ঘটাতে চেষ্টা করে। তবে দুজনের অনুসন্ধানের পথ ভিন্ন, আলাদা। কেন? সাধারণের দৃষ্টি বা শ্রুতি যেখানে সহজে পৌঁছয় না, কারণ ওই যে বললাম দুজনেরই দৃষ্টি হচ্ছে সাধারণের থেকে অতিরিক্ত। সাধারণত যেখানে আলোক শেষ হয়ে যায়, সেখানে তিনি আলোক তরঙ্গ খোঁজেন। কাব্যের মানেই সেটা, যেখানে বিজ্ঞান এসে শেষ হয়, সেখানে তিনি আলোক তরঙ্গ খোঁজেন। আবার যেখানে ধ্বনি শেষ হয়ে যায়, সেখানেই খোঁজেন সুরের বৈচিত্র্য। প্রকাশের রহস্য উন্মুক্ত করে সাধারণের বোধগম্য করাই উভয়ের কাজ। মানে যা কিছু প্রকাশিত হয়নি, তাকে প্রকাশ করে সাধারণের দৃষ্টিভঙ্গি বা সাধারণের কাছে এনে দেওয়াই তার কাজ। দেখো, এই প্রেসি জিনিসটা বা সারাংশ জিনিসটা কিন্তু খুব ট্রিকি। কেন ট্রিকি? দেখবে তোমরা 9-10 এ করেছো ভাব সম্প্রসারণ। মানে অনেকটা প্যাসেজ থাকতো, সেটাকে এই একটা লাইন থাকতো, তাকে টেনে বাড়াতে হতো। এটা খুব সোজা কাজ। যা ইচ্ছা তাই ভাব আছে লিখে দিলাম। জুড়ে দিলেই হলো। মানে ওটার জন্য বেশি ভাবনা চিন্তা লাগে না। কিন্তু কোন জিনিসকে যখন সামারাইজ করতে হয়, ছোট করতে হয়, পুরো কনসেপ্টটাকে তার মধ্যে আঁটতে হয়, তখন আমাকে কিছু কি করতে হয়? পয়েন্টকে বাছতে হয় যে একটা প্যাসেজের মধ্যে কোনটা আসল গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পুরো প্যাসেজটার ভাবটাকে ধরে রেখেছে। সেরকম ২-৩ টে পয়েন্ট থাকে। যে ২-৩ টে পয়েন্টকে এক্সপ্লেন করছে বাদবাকি পয়েন্টগুলো। আমাদেরকে সেই জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে। বলছে কি কবি ও বৈজ্ঞানিক উভয়ই অন্তর্নিহিত। তার মানে এখানে দুজনের কথা বলেছে। আমি সেটাকে একসাথে বলেছি। তাহলে দুজনের কাজই খুঁজে বেড়ানো। তো সেটাই লিখেছি। সাধারণের দৃষ্টি শ্রুতি যেখানে গিয়ে পৌঁছয় না, চোখের দৃষ্টি যেখানে গিয়ে পৌঁছয় না, শ্রুতি যেখানে গিয়ে পৌঁছয় না, সেই অতিরিক্ত জায়গাটার অনুসন্ধান করাই দুজনের কাজ। সেটাই লিখেছি। প্রকাশের দেখবে লাস্ট লাইনটা ছিল প্রকাশের আড়ালে বসে যিনি কাজ করে যাচ্ছেন, তার অনুসন্ধান করা। তো সেটাই হচ্ছে শেষ। সেটাকেই বোধগম্য করাতে চাওয়া মানুষের কাছে। এটাই কাজ। তাহলে এইভাবে আমি কি করেছি? পয়েন্ট গুলোকে বেছে নিয়েছি। তাতে কি হয়েছে? আসল যে কথাটা সেটা বেরিয়ে চলে এসছে। এটাই কিন্তু প্রেসির আসল কাজ। একটা ভালো প্রেসি লেখা মানে প্যাসেজ থেকে শব্দগুলোকে, অতিরিক্ত ভাব এক্সপ্লেনেশন গুলোকে এলিমিনেট করে দেওয়া।
মানে কেটে বাদ দিয়ে দেওয়া। এটাই কাজ। কিন্তু আমরা তার বিনিময়ে প্যাসেজ থেকে কোনো বাক্য নিতে পারি না। আমাদের বাক্যটা কি হবে? সম্পূর্ণ স্বতন্ত্র। এটা দেখো। প্রেসিটা বুঝতে পেরেছো? কারোর কোনো সমস্যা আছে? ম্যাম আপনি যখন বললেন মানে পেজটা যখন লিখে দিলেন তখন বুঝতে পারলাম। কিন্তু যখন পুরোটা ছিল তখন বুঝতে পারলাম না ভালো করে আপনার। তো সেই জন্যই তো বললাম যে এইগুলোকে কি করতে হবে? পড়ে ১ম এ প্র্যাকটিস করতে হবে। ধরো আমি এই যে তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা আনসারটা দেখলে। এবার এটাকে তোমরা একটু নিজে লিখবে বাড়িতে। বাড়িতে লিখে দেখবে যে আমি কতটা লিখতে পারছি, আমি কতটা বুঝতে পারছি। আমার অ্যানালিসিসটা কি, আমার আনসারটাই লাস্ট কথা নয়। কিন্তু আমি যে অ্যানালিসিসটা করছি, সেই আমি যেভাবে জিনিসটাকে দেখছি, সেই দৃষ্টিভঙ্গিটা কি ম্যাডামের সাথে কাছাকাছি যাচ্ছে না যাচ্ছে না, সেইটাকে একটু দেখে নেওয়া, সেটাকে একটু ভেবে নেওয়া। সেইভাবেই আমাদের উত্তরগুলোকে লিখতে হবে। বোঝা গেল? ব্যাপারটা বুঝতে পারল। বলো। বলছি সারাংশ আর সারসংক্ষেপটা কি একই? অ্যাকচুয়াল দুটোই একই, কিন্তু একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে সারাংশ আর সারসংক্ষেপ, একটা হচ্ছে 1 মানে হাফ, অর্ধেক। আর একটা হচ্ছে 1/3। আমাদের যেটা আসে সেটা হচ্ছে সারাংশ, যেটা 1/3 লিখতে হয়, ৩ ভাগের ১ ভাগ। আর সারাংশ হচ্ছে তোমার অর্ধেক। আমাদের সেটা সারসংক্ষেপটা হচ্ছে অর্ধেক। সারসংক্ষেপ, সারাংশ না। সারসংক্ষেপ। আমাদের কোনো কম্পিটিটিভ এক্সামে এটা আসে না। সব জায়গাতেই এটা আসে। এই ৩ ভাগের ১ ভাগই লিখতে হবে। ২০১৫ মেন্সে এসেছিল এটা। লাঠিতে। সারসংক্ষেপ মানে আমাদের যা দেয় সবই এই 1/3 ই দেয়। আমাদের অর্ধেক কিছু দেয় না। আমাদের অর্ধেক কিছু দেয় না। তুমি পিওয়াইকিউ ভালো করে দেখো। আমাদের অর্ধেক কিছু থাকে না। আমাদের সব থাকে 1/3। শুধু পিএসসি কেন? আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা মানে যত কম্পিটিটিভ এক্সাম আছে, যা ডেসক্রিপটিভ আছে, তার যেকোনো স্টেটে এটাই আসে। প্রেসি বলো, সব জায়গায়। কোথাও সামারি আসে না। সব জায়গায় প্রেসি আসে। আমার ওটাই আছে কিন্তু ২০১৫ এটা দেখছিলাম মানে সারসংক্ষেপ আছে ওটাই জিজ্ঞেস করলাম। ক্লিয়ার করতে। হ্যাঁ, ও সবই 1/3। আমাদের মানে অর্ধেক বলে কিছু থাকে না, আসে না। অর্ধেক। আচ্ছা। Nazrul Islam is one of the greatest poets of Bengal. He has born in the village of Churulia in district of Bardwan. At an early age, he showed inclination for literature and music. His family was not a solvent one, so Nazrul has to adapt the profession of a teacher just after the completion of his primary education. At this stage, he began to compose poems for the first time. The poet's uncle was a good scholar in Persian. Nazrul got his first lesson in the Persian language and literature under him. Hence, this influence of the Persian literature is found in his early writings. তাহলে দেখো, প্রথমটা হচ্ছে এটা, নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল। নজরুল ইসলাম বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি। He has born in the village of Churulia in the district of Bardwan. তিনি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
At an early age, he showed inclination for literature and music. অল্প বয়স থেকেই তিনি সাহিত্য ও সঙ্গীতের প্রতি বিশেষ ঝোঁক প্রদর্শন করেন বা অনুরাগী ছিলেন, যে কোনো যেটাই ইচ্ছা, দুটোই ঠিক। His family was not a solvent one, so Nazrul has to adopt the profession of a teacher just after the completion of his primary education. তার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না, তাই প্রাথমিক শিক্ষা শেষ করে তাকে শিক্ষকতার পেশা গ্রহণ করতে হয়। আচ্ছা, যেহেতু এটা নজরুলের সম্বন্ধে বলা হচ্ছে, তাই আমরা এখানে তার পরিবার এইভাবে কথা বলবো। কোনো রিনাউন্ড সিঙ্গল পারসনকে বললে তবেই তাঁর হয়। At this stage, he began to um, compose poems for the first time. এই সময় থেকেই তিনি প্রথম কবিতা রচনা শুরু করেন। The poet's uncle was a good scholar in Persian. কবির এক কাকা ফার্সি ভাষা ও সাহিত্যে ছিলেন বিশেষজ্ঞ। Nazrul got his first lesson in the Persian language and literature under him. তার কাছেই নজরুল ফরাসি ভাষা ও সাহিত্য শিক্ষা লাভ করেন। Hence, this influence of the Persian literature is found in his early writings. ফলে নজরুলের প্রারম্ভিক রচনাগুলিতে ফার্সি সাহিত্যের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। লক্ষ্য করা যায়। তাহলে দেখো আমরা কিভাবে একদম এইরকম ভাবেই, আমি তোমাদের ট্রান্সলেশনটা যেভাবে দেখালাম যে একটা করে বাক্যকে নিয়ে ভাববো, সেইভাবেই জিনিসটাকে দেখবো, এইভাবেই অ্যানালিসিস গুলো করবে। বুঝতে পেরেছো? কারোর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? না ম্যাম, নেই। ওকে। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো বলো বলো। ধরুন একটা শব্দের মানে আমি সেই মুহূর্তে মানে কি হয়েছে মনে আসছে না, কিভাবে সেটাকে লিখতে হবে না এড়িয়ে যাবো, কি পলিসি অবলম্বন করবো? তখন কি করবে, পুরো প্যাসেজটাকে বারবার পড়বে। আমি ধরলাম যে ওই ইনক্লাইন বলে যে শব্দটা ছিল, আমি ধরলাম আমি তার মানে জানি না। ইনক্লিনেশন, এই যে ইনক্লাইনেশন আমি জানি না, কিন্তু আমাকে এখানে কি বলছে, অ্যাট অ্যান আর্লি এজ হি শোড ফর লিটারেচার অ্যান্ড মিউজিক। তার মানে তার আর্লি এজ মানে কি একদম ছোট বয়স থেকেই তিনি দেখিয়েছিলেন কিসের, লিটারেচার এবং মিউজিকে। তিনি কি দেখিয়েছিলেন, এবার আমার আগ্রহ কথাটা মনে পড়লো না, তাহলে তোমরা লিখতে পারো ভালো লাগা বা তার প্রতি তার টান দেখিয়েছিলেন। তাহলে সেই জায়গাটাও কি হবে, কাছাকাছি যাবে। তোমাকে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে কি বলতে চাইছে এবং কেন বলতে চাইছে, এই জায়গাটা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। প্রত্যেকটা শব্দের মানে জানাটা, তাহলে কি হয়, লেখাটা অনেক বেশি পারফেক্ট হয়।
আমার তাহলে কোনো লেখার মধ্যে কোনো কনফিউশন থাকে না। তাই তোমরা যতটা পারফেক্ট ইউজ করতে পারবে তত ভালো, তত বেটার নাম্বার পাবে। না হলে শব্দ অ্যাভয়েড করে ওইভাবে লেখাই যায়। তো এখানে তোমরা ধরো মানে বুঝতে পারলে না, তুমি লিখলে যে তিনি তার অল্প বয়স থেকেই গান এবং সাহিত্য শুরু করেছিলেন চর্চা। তাতে কি হবে, আনসারটা ঠিক চর্চা তো বোঝায়নি, এখানে বোঝাতে চেয়েছে যে তার আগ্রহ দেখা গিয়েছিল ছোটবেলা থেকে। তো এই জিনিসটা কি হলো, একটু চেঞ্জ হয়ে গেল। তো মানে পরীক্ষক বুঝলো যে তুমি ইনক্লাইনেশন মানেটা ঠিক জানো না। তো তুমি নাম্বারটা অবভিয়াসলি যারা ফুল মার্কস মানে যারা ওই জায়গাটাতে ঠিক লিখছে তাদের থেকে তুমি কম পাবে। তবে কি ওরকম ফাঁকা জায়গা করে কখনো রেখে দেবেন, এটা ভীষণ ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তাহলে কি করবে, ওই জায়গাটার মানেটা প্যাসেজটা পড়ে যেটা বুঝছো সেটা দিয়ে কমপ্লিট করবে, মানে সেই বাচ্চাদের মতো শূন্যস্থান পূরণ করে রেখে দেবে না। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন? ম্যাম বলছি প্রতিবেদনে যে কোটেশনের উক্তিগুলো বলছিলেন ওটা হুম। আমরা সেকেন্ড প্যারাতে লিখবো না থার্ড প্যারাতে লিখবো? ওইগুলো সেকেন্ড থার্ড ওরকম কোনো রুল নেই, মানে তোমার যেখানে ইচ্ছা হবে, তোমার মনে হয় প্যাসেজের সাথে, তবে সেকেন্ড বা থার্ডে অ্যাড করাটাই বেটার। ফার্স্ট প্যারাতে লাগে না, সাধারণত সেকেন্ড বা থার্ড। আর ম্যাম, বলো। প্রতিবেদনে একটা দেখলাম বর্তমান প্রজন্ম ও অনলাইন গেম, এটা তো সম্পাদকীয় টাইপের, কিন্তু আমাদের ধরুন মানে ক্লাসিক্যাল যে নিয়ম অনুযায়ী মানে সাধারণ প্রতিবেদন লিখতে হবে, সেই ক্ষেত্রে কি ওক্ষেত্রেও উক্তিকে আনবো, মানে না না আনলেও চলবে নাকি? না না, ওখানে ধরো তুমি লিখলে যে নিশ্চয়ই ইয়াং জেনারেশন বলেছে, তাহলে বর্তমান বাবা মারা বা বর্তমান এক মায়ের বক্তব্য যে তার ছেলে সারাক্ষণ মানে তার ছেলে পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু সারাক্ষণ ফোনে আসক্তির কারণে বা ফোনের ইনভলভমেন্টের জন্য তার পড়াশোনা খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, মানে এই ধরনের কোনো কথাকে আমরা কোট আনকোট ওই ক্ষেত্রেও বসিয়ে দিতে পারি। উক্তি মানে এই নয় যে কোনো বিশেষ ব্যক্তির উক্তিকে বসাতে হবে, তা নয়। ওই যে টপিকের সাথে রিলেভেন্ট কোনো বিষয়কে, যেমন আমি জৈব কৃষিতে তোমাদেরকে দেখালাম, ব্যাপারটা সেরকমই। ঠিক আছে, হ্যাঁ ওকে। ম্যাম, একটা আমার হ্যাঁ বলো। ম্যাম একটা আনন্দবাজার পত্রিকাতে 5ই ডিসেম্বর একটা কলাম পড়েছিলাম হ্যাঁ বলো। যে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল, পাল্টা দাবি বেঙ্গল। এখানে একটা আপনার একটা লাইন ছিল কি যে এটা নিজস্ব সংবাদদাতা যা আছে ঠিক আছে ওগুলো, লেখা আছে যে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আজ রাজপথ থেকে সংসদের কক্ষ। তারপর এই যে আজ শব্দটা কি করা যায়? যেহেতু ওটা মানে ম্যাটারটা কিরম ভাবে বলেছে, ওটা যেহেতু একদম মানে আজকে ওদের ওই বঞ্চনা নিয়ে ওরা কোনো কিছু প্রতিবাদ জানাচ্ছে সেই সেন্সে বলেছে। এবার তোমরা ওটাকে, এবার তুমি যখন লিখছো কোনো কিছুকে, ধরো ধরো পরিবেশ সুরক্ষা নিয়ে কোনো বা বৃক্ষরোপণ সব তোমার এরকম বা পথ নিরাপত্তা, তাহলে তুমি সেখানে বলতেই পারো যে আজ আমরা এই যে পথে বেরিয়েছি বা আজ আমরা, তখন ব্যাপারটাকে এইভাবে জিনিসটাকে রিলেট করা। বুঝতে পেরেছো? এবং কিন্তু মানে এরকম করি সাধারণত। তারপর আরেকটা আজ যে আজ সকালে তৃণমূল সাংসদরা বিজয় চক থেকে মিছিল করে স্লোগান দিতে দিতে সংসদের পক্ষে। এটা অ্যাকচুয়ালি আপনার 5 তারিখে লেখা হচ্ছে, 4 তারিখের ঘটনা, কিন্তু সেটা আজ লেখা হচ্ছে 5 তারিখ। সেই খবরের কাগজে আজই লেখে, তা বলে আমরা ওটাকে আজ লিখবো না, ঠিক আছে? খবরের কাগজে ওটা আজই লেখে। আচ্ছা ঠিক আছে। হুম। ম্যাম হচ্ছে আমাদের ওই মক টুতে একটা দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর বিষয়বস্তু সামাজিক প্রভাব, ঠিক আছে? কি লেখা যাবে একটু যদি বলে দিলে ভালো হতো, মানে লিখছিলাম ঠিক মানে হচ্ছিল ঠিক না। আছে, আমি পরের দিনে ওই টপিকটা একটু আলোচনা করে দেবো। ওকে। ঠিক আছে হুম। ম্যাম।
হ্যাঁ বলো। বলছিলাম যে ম্যাম প্রতিবেদনে ধরুন কোনো মানে কারেন্ট কোনো ঘটনা কিছু বললো, সেই বিষয়ে লিখতে বললো, তার ডেটটা ধরুন মেনশন করে দিল যে এই তারিখে এই দিনে এরকম হয়েছে। কিন্তু পরীক্ষার হলে আমরা প্রতিবেদনে সে যেখানে আমরা নিজস্ব সংবাদদাতা তারপরে যে তারিখটা লিখি, সেটা পরীক্ষার দিনের তারিখটাই লিখবো তো? হ্যাঁ, পরীক্ষার আগের দিনও লিখতে পারো, পরীক্ষার দিনও লিখতে পারো, ঠিক আছে। কিন্তু ম্যাম ঘটনাটা তো ধরুন মোটামুটি 4-5 মাস আগেকার ঘটনা, সেই ক্ষেত্রে ওটা ওরকম তারিখ পরীক্ষার আগের দিনের ডেট দেওয়া বা পরীক্ষার দিনের ডেট দেওয়া হচ্ছে সবচেয়ে সেফটি। সবসময় সব ঘটনা যেদিন ঘটেছে তোমার সেই তারিখ মাথায় থাকবে এরকম তো কোনো কথা নেই না। না ম্যাম, যদি মেনশন করে দেয় সেখানে মানে তারিখটা। ওটা মেনশন করে আমাদের সাধারণ প্রতিবেদন ওইভাবে উইথ ক্লু মানে যেটা তথ্য দেওয়া পুলিশের পরীক্ষায় যেমন থাকে সেটা আমাদের পিএসসি দেয় না। ম্যাম কিন্তু ম্যাম ধরুন যেমন পেহেলগাঁওয়ে আরেকটা যেটা হলো, তারপরে ধরুন একটা করমন্ডল এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটা হলো, সেই ক্ষেত্রে বলছি ম্যাম সেগুলো তো পার্টিকুলার ডেট আছে। এইভাবে ডেট দিয়ে আমাদের দেয় না। আমি তোমাকে কি বললাম যে ওগুলো কোথায় লেখা যায় জানো? ধরো সাধারণ প্রতিবেদন যেটা পুলিশের পরীক্ষায় দেয়, সেখানে ওরা ডেট সবকিছু মেনশন করে দিয়ে পুরো ক্লুটাই দিয়ে দেয়, দিয়ে তোমাকে লিখতে বলে, তোমাকে সেখানে ওই ডেটটাই লিখতে হবে। কিন্তু আমাদের পিএসসি যেহেতু দেয় না, তাই আমাকে যদি ওই ধরনের কোনো বিষয় নিয়েও লিখতে বলে, আমি সেটা আজকের ডেট বা আগের দিনের ডেটই দেব, তাতে ও আমাকে অফিসিয়ালি কাটতে পারে না। এটা হলো কারণ। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। হুম।